আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। তিনি এলাকার পুষ্টি দিদি, তিনি এলাকার অভিভাবক। কাজের তাগিদে ঘুরে বেড়াতে হয় এ গ্রাম ও গ্রাম। তার চোখে কোনো অসুস্থ বাচ্চা পড়লেই হলো, সবকিছু ফেলে তার দায়িত্ব নিয়ে নেন নিজে একাই। আচ্ছা দিদি, আপনি জেনেন কি করে যে কোন বাচ্চার দরকার চিকিৎসা, কোন বাচ্চাকে নিয়ে যেতে হবে, বা কারোর মধ্যে প্রবলেম আছে সেটা আপনি বোঝেন কি করে? আচ্ছা, আমার যে জবটা সেটা হচ্ছে আমি আইসিডিএস সুপারভাইজার। আমার যে গ্রাম এলাকার আইসিডিএস সেন্টার আছে, সেখানে 0 থেকে 5 বছরের শিশুদের খাওয়া দাওয়া, স্বাস্থ্য পরীক্ষা সব কিছু হয়। সেখানে আমরা ভিজিটে যাই। আমার মানে উইকলি হয়তো 2-3 দিন করে একটা সেন্টারে যেতে হয়। সেখানে কি অনেক বাচ্চার মধ্যে চোখ অটোমেটিক যেন কাজ করে যে এই বাচ্চাটা হচ্ছে একটু পিছিয়ে পড়া। নিয়ে দিদিমণিকে বলি, আচ্ছা ওই বাচ্চাটা একটু পিছিয়ে পড়া? বলে হ্যাঁ, ডাকলে সাড়া দেয় না, একটু অসুস্থ, ডাকুন তোর মাকে। তখন বলি যে যখন ওই বাচ্চাটাকে দেখতে যাচ্ছি, পাশাপাশি আর একজন বলবে, মা একবার এসো না, আমার বাড়িতে ঘরে একটা বাচ্চা আছে, একবার দেখে যাও না। তখন দেখি আর একটা বাচ্চা পেয়ে যায়। এবার এই করে করে এই বছরে মানে বাচ্চার মা বাবারাই ডাকে, আমাকে খুঁজে বেড়ায়। আমাকে না পেলেও আমি যেখানে যেমন এই একটা বাড়ি, এখানে এসে বলে ওর ফোন নাম্বারটা দাও না, একটু যোগাযোগ করবো। কারণ বাড়িতে গেলে তো পাবে না, আমি তো ঘুরে ঘুরেই বেড়াই। কিন্তু এই কাজটা করতে তো টাকা লাগে নাকি? টাকা পয়সার ন্যূনতম জ্ঞান নেই মহিলার। দুহাতে বিলিয়ে দেন নিজের মাইনের টাকা। দিদি, এতগুলো বাচ্চার চিকিৎসা করানো, তাদের দেখভাল করা যথেষ্ট তো খরচ সাপেক্ষ, অনেকটা অর্থের দরকার হয়। তো সেক্ষেত্রে আপনি এতটা কিভাবে ম্যানেজ করেন? হ্যাঁ, এটা হচ্ছে কি বলুন তো, মানে কোন একটা বাচ্চাকে নিয়ে গেলাম, অল্প কিছু টাকা পয়সা নিয়ে চলে গেলাম, দেখছি আর কিছু পয়সা খরচ করলে হয়ে যাবে। তখন আমারও তো অনেকেই ভালোবাসে, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে, তাদেরকে ফোন করলাম, তারা হয়তো একটু অ্যাকাউন্টে টাকাটা দিল। এই করে তাকে আমার কথা ভালো করে নিয়ে চলে এলাম। এইবার আমি তো একটা স্যালারি পাই, তাদেরকে হয়তো আস্তে আস্তে দিয়ে যায়। টাকা পাননি বটে, তবে এলাকার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেন। পুষ্টি দিদির কথা বলতে গিয়ে চোখের জলে বুক ভাসান তারা। সারাতে ডাক্তারখানা যেতে পারছি না, নন্দিতা দি এসে বললো যে এই ডাক্তারখানা যাবো, নিয়ে চলুন। ও নিজের ছেলের মতন দায়িত্ব নিল আর কি, নিয়ে আসা সব ব্যবস্থা করলো, করে ভর্তি করে দিয়ে এলো। যাওয়ার খোঁজ নিয়েছিল যে কেমন আছে, মাঝে মাঝে খোঁজ খবর না কেমন আছে না আছে এইসব নিয়েছে। নন্দিতা, আমি যে প্রথমবার নন্দিতা দিদির দ্বিতীয় মার মতন সম্পূর্ণ দায়িত্বটা পালন করেছিল। আপনাদের ছেলের কি হয়েছিল? প্রথম ছোট থেকে পিচ্ছাপ পড়তে, যে টুকটুক করে পিচ্ছাপটা পড়তো, আস্তে আস্তে আমরা বর্ধমানে ডাক্তার নিয়ে বর্ধমান থেকে এফআর করে দিল নীলনতনে প্রথম পেটটা কাটা হওয়ার পর ওনারা বলে আমরা আর পারবো না। তারপর আবার একবার যা হয়েছিল, ওরা বলেছিল এইভাবেই থাকবে। তখন নন্দিতাদি বলেছিল না, এইভাবে বাচ্চাটাকে রাখা যাবে না, এই বাচ্চাটাকে আমি দেখবো, ব্যাঙ্গালোর নিয়ে চলো। তখন নন্দিতাদি ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিল। বাচ্চাটা যখন 1 মাস বয়স, তখন থেকে কিন্তু রোগটা ধরা পড়েছে। বাচ্চাটার বয়স হয় 8 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটু বাচ্চাটা সুস্থ। দিদিমণি আশীর্বাদে, নন্দিতা দিদির আশীর্বাদে আমরা এখন ছেলেকে সুস্থ করেছি। এখনো আমার একটা মাইক্রো সার্জারি করতে হবে, ব্যাঙ্গালোরে ডাক্তারবাবু বলে দিয়েছেন। নন্দিতা দি একেবারে দেবদূতের মতো আপনার ছেলের মাথায় হাত রেখেছে। মাথায় হাত দিয়ে উনি আমাকে নিয়ে গেছেন, পথ দেখিয়েছেন। উনি এখনো আমার পেছুতে আছেন, যেখানেই থাক। কিন্তু দিদি আমার ঘরে একবার করে পা দিয়ে যাবি। রাস্তা তো দেখা হলো, আমাকে সঙ্গে ওর দেখা হলে আমার ছেলের খোঁজ নেয়। এখনো সে আমার পিছনেই লেগে আছে, আমার পিছন থেকে সরে। সায়ন ধারা, নন্দিতাদির আর এক ছোট্ট সৈনিক। কি হয়েছিল সায়নের? ওর পেচ্ছাপ ইনফেকশন থেকে কিডনির প্রবলেম হয়েছিল, কিছুতেই সারাতে পারছিলেন না। আর কলকাতা গিয়েছিলাম, অনেক ডাক্তারখানা গিয়েছিলাম, বললো না পারবো নি। দিয়ে বললো ভেলোর গিয়েছিলাম, ভেলোরে বললো না হবে না। দিদি এসে বললো যে এই ডাক্তারখানা যাবো, নিয়ে চলুন। ও নিজের ছেলের মতন দায়িত্ব নিল আর কি, নিয়ে আসা সব ব্যবস্থা করলো, করে ভর্তি করে দিয়ে এলো। যাওয়ার খোঁজ নিয়েছিল যে কেমন আছে, মাঝে মাঝে খোঁজ খবর না কেমন আছে না আছে। পশ্চিমবঙ্গে চিকিৎসায় সাড়া না মিললে ছোটেন দক্ষিণ ভারতে। বছরে 3 বার ছুটি পান তিনি। সে সময়টাকেই বেছে নিয়েছেন এই কাজে। স্বামীও সাথ দিয়েছেন। দুজনে মিলে সে এক দুর্দান্ত পাগলামি। তিনি
পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতের যেন একটা ব্রিজ হয়ে গেছেন, যে যাকেই তিনি দেখছেন চিকিৎসা পাচ্ছে না, দুস্থ পরিবারের শিশু, তাকে আমাকে ব্যাঙ্গালোরে কিংবা আমাকে দক্ষিণ ভারতে নিয়ে চলে যেতে হবে, কোনোভাবে তাকে আমাকে বাঁচাতেই হবে। তো এইভাবে যে আপনার চলছে রোজই আমি বলতে পারি যে আপনি যাতায়াত করছেন দক্ষিণ ভারত থেকে পশ্চিমবঙ্গ, আপনার ছুটি কোত্থেকে পাচ্ছেন? আপনি তো চাকরি করেন। আচ্ছা, এটা হচ্ছে আগে যেমন বছরে 2-3 বার, আরও বেশি, মানে আরও বেশি যেতে হতো। এখন হচ্ছে কি বলুন তো, বছরে তিনবার বেছে নিই। একটা হচ্ছে সামার ভ্যাকেশনে আমার হাজব্যান্ডের ছুটি থাকে, সেই সময় আমি শুধু পৌঁছে দিয়ে চলে আসি, তার দায়িত্ব হাজব্যান্ডের। ওর স্কুল ছুটি থাকে 1 মাস। আর একটা হচ্ছে এই যে ডিসেম্বরের যে ছুটিটা, ওদের হচ্ছে ক্রিসমাস, এই ছুটিটা আমার হাজব্যান্ডই করে। আর আমি হচ্ছে যে সময় আমাদের পূজা ভ্যাকেশন ওই সময়। আর এছাড়া তো বললাম যে চাইল্ড কেয়ার লিভটা পাই, তারপর অফিসও আমাকে খুব হেল্প করে। আপনার সম্পূর্ণ জীবনটাই তো দেখছি আপনি তাহলে এই কাজেই দিয়ে দিয়েছেন। দিয়ে নিজেকে ভালো রাখি, শান্তি পাই, মানে বোঝাতে পারবো না। ছোট্ট একটা কথা বলছি, কোনো একটা ভালো খাবার বাড়িতে এলো, টিফিন বিরিয়ানি, 3-4 দিন আগেকার কথা, রাত হয়ে গেল, কিন্তু ওই তাবুর বাচ্চা দুটো না খেলে আমরা কি করে খাই? রাতের অন্ধকারে চলে এলাম স্কুটি নিয়ে, ওরা ঘুমিয়ে পড়েছে বাচ্চাগুলো, তুললাম, বসিয়ে খাওয়ালাম, খাইয়ে রাতে যেন ঘুমটা ভালো হলো। মেয়েকে নিয়ে গর্ব করেন মা। মেয়ের কথা বলতে গিয়ে মাথাটা উঁচু হয়ে যায় তাল গাছটার থেকেও বেশি। আমার মেয়ের জন্য আমার প্রচুর গর্ব। ও যে পরের এত উপকার করছে, নিজের ছেলেকে বাইরে রেখে দিয়েছে, কোনো রকমে বাঁচিয়ে সে দিয়ে ওই ছেলের জন্য অন্য ছেলেদের জন্য খুব লড়াই করছে। আমার এই নিয়ে খুব গর্ব। দরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়, অসুস্থ পরিবারের পাশে সব সময় ছুটে দাঁড়াবে, যে এটাই আমার খুব গর্ব লাগে। এভাবেই এক এলাকা থেকে অন্য এলাকায় দৌড়ে বেড়ান নন্দিতা দিদি, ফিরিয়ে দেন শিশুগুলির মুখের হাসি। দিন দিন তিনি হয়ে উঠেছেন সর্বজনীন মা। পুষ্টি দিদিকে আমাদের তরফ থেকে রইল অভিনন্দন। সত্যি নন্দিতাদিকে যত দেখছি ততই যেন অবাক হচ্ছি। এভাবেও মানুষ ভাবতে পারে, এভাবেও অপরের জন্য এতটা করতে পারে। নন্দিতাদিকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি বাচ্চাদেরকে এতটা ভালোবাসেন, দেখছি যে সমস্ত বাচ্চাকে নিজের ছেলের চেয়েও হয়তো আরো বেশি ভালোবাসেন। তো সেক্ষেত্রে তাদের নিয়ে আপনার পরবর্তীকালে চিন্তা ভাবনা কি? আমার হাজব্যান্ডের স্কুলের কাছে একটা বাড়ি কিনেছি, ওইটা পরবর্তীকালে ওই পিছিয়ে পড়া বাচ্চা, বয়স্ক সবাইকে নিয়ে এসে আমাদের বাকি জীবনটা ওখানে কাটাবো। এছাড়াও আমরা ভেলোরে একটা ঘর নিয়েছি। এদিক থেকে যে বাচ্চাদের নিয়ে যাব, বয়স্কদের নিয়ে যাব, তাদের লজে তুললে একটা প্রচুর খরচ, থাকতেও পারবে না ভালো করে। মানে বাকি জীবনটা ওই আমার ওখানে দক্ষিণ ভারতে যে ঘরটা নিয়েছি, ওখানেও যারাই যাবে অলওয়েজ ওয়েলকাম। এটা আমার ছোটোবেলার থেকে, তখন তো আমার বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, ছোটোবেলাতে টার্গেট ছিল। বাবাকে বলতাম যে বয়স্ক মানুষদের কেন এত কষ্ট, ওদের নিয়ে আমি একটা ঘর করে থাকবো। তখন ওই জানতাম না বৃদ্ধাশ্রম কি, হোম কি জানতাম না। আমার ছোটোর থেকে একটা ছিল, মানে এইভাবে একটা বড় হয়ে পড়িব। কিন্তু সেটা আমার হাজব্যান্ডের জন্য আরও পূর্ণতা হলো, কারণ আমার হাজব্যান্ড যদি অন্যরকম হতো আমি পারতাম না। তারপরে আমরা আর একটা জিনিস আমরা একটা করি, যেটা হচ্ছে আমার ছেলেকে ভুলে থাকার জন্যই বলুন, মানে অসুস্থ হলেও ভুলে থাকি আমরা। সেটা হচ্ছে আমরা একটা সাংস্কৃতিক লাইনে আছি, আমার হাজব্যান্ড এবং আমি দুজনে গান বাজনা করি, ওইটার মধ্যেই অনেক কিছু ভুলে থাকি। আর আমাদের টার্গেট একটাই, শেষ জীবনটা এদের নিয়েই থাকবো। আমার ছেলে ঈশ্বরের কাছে থাকবে, আমরা এদের নিয়ে থাকবো। ঈশ্বর প্রদত্ত জায়গায় থাকে তো ওখানেই তো সিলেক্ট হয়ে যাবে, ইয়ে করবে 18 পর ওখানে স্কুলে ওকে ছাড়বে না। ও একা বাঙালি, আর সবাই যে ওরা বাঁচাতে পেরেছি করছে। আমাদের তো একটা টেনশন এখানে নিয়ে এলো, যদি 1 সেকেন্ড কনভালশনটা হয় আবার সব জিরো হয়ে যাবে। ওই জন্য ওখানেই থাকবে। একটু মেয়ে হয়েছিল, মানে ছেলেকে বাঁচাতে গিয়ে মেয়েকে হারিয়েছি। এখন অনেক মেয়ে, আমি কষ্ট হয় না তার জন্য। আমি মেয়ের মা, অনেক বেশিরভাগ বাচ্চা মেয়েরই মা আমি। আর এটা আমি সমস্ত জায়গায় একটাই বার্তা দেবো, শুধু আমার রায়না 2 ব্লক, আমার আত্মীয়, আমার বাড়ির পরিজনদের করবো না, যে যেখানে আমার ফোন নাম্বার সমস্ত জায়গায় দেওয়া আছে, হাওড়ায় গিয়ে মিট করবো, তার সঙ্গে নিয়ে যাব। আর ছুটি, টাকা পয়সা, সময়, সেটার দায়িত্ব আমার।
সেটা দায়িত্ব আমার। মানে মন মানে না, সুরাইয়াকে চেন্নাই নিয়ে গিয়েছে, চোখ ভালো তো হবেই না, বড় জায়গা। একজন বললো নেপাল সবচেয়ে ভালো জায়গা, গেলাম, ঘন্টা 2 ছিলাম, ডাক্তার বললো বাড়ি নিয়ে চলে আসতে, চলে এলাম। এই আমার তো মনে হয় এদের জন্যই দেশ সমস্ত জায়গা ঘুরছি। বাহ, আপনার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। আকাশের মতো বড় মন আপনার। সিএনএর তরফ থেকে অবশ্যই আপনাকে কুর্নিশ। আচ্ছা, এভাবেও মানুষ ভাবতে পারে? আমি না এখনো ভাবতে পারছি না। নিজেদের সমস্ত জীবনটা নন্দিতা দি এবং ওনার স্বামী যেই কাজ করে এলেন, যেভাবে মানুষের সেবা করে গেলেন, ভবিষ্যতে এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে চান, এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চান তারা। বাকি ছুটি ছাটা অর্থ কোত্থেকে আসবে সেটা তারা পরে বুঝে নেবেন, কিন্তু আগে মানুষ এবং মানুষের প্রাণ তাদের কাছে সবচেয়ে বেশি দামি। এরকম মানুষ বেঁচে থাকুন, যুগ যুগ ধরে বাঁচুন এবং তাদের মানসিকতা বেঁচে থাকুক, এই আশা নিয়েই শেষ করছি আমাদের আজকের মানুষ। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।